ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব নত্ব ও সত্য বিধান নিয়ে। খাতায় লিখেন নত্ব ও সত্য বিধান, লিখেন নত্ব ও সত্য বিধান। ওকে, নত্ব ও সত্য বিধান। ওকে, সো এইবার আসেন নত্ব ও সত্য বিধান। এই নত্ব ও সত্য বিধান জিনিসটা আসলে কি, প্রথমত আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। সো আমাদের বাংলাতে যে শব্দ রয়েছে, শব্দের ভিতরে সাধারণত আমরা তৎসম শব্দ পেয়ে থাকি। ওকে, অ্যান্ড আরেকটা তৎসম শব্দ ছাড়া বাকি যে শব্দগুলো, এগুলোকে আমরা বলে থাকি এগুলো হচ্ছে অতৎসম শব্দ। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে আমাদের যে নত্ব বিধান, এখানে বাংলায় ন রয়েছে দুইটা, একটা হচ্ছে মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্ত ন। এখন দন্ত ন আর মূর্ধন্য ন এর উচ্চারণ যদিও সেম, কিন্তু ঠিক আছে, দন্ত ন আর মূর্ধন্য ন যদিও সেম, কিন্তু কথা হচ্ছে এই মূর্ধন্য ন এর ভিতরে কিন্তু এই অর্ধমাত্রা আমরা দিয়ে থাকি, দন্ত ন এর ভিতরে কিন্তু পূর্ণমাত্রা আমরা দিয়ে থাকি। সো এখানে দেখেন, প্রথমত মূর্ধন্য ন এখানে আমরা অর্ধমাত্রা দিচ্ছি, দন্ত ন এখানে আমরা পূর্ণমাত্রা দিচ্ছি। সত্য বিধান মানে কি, মানে তিনটা স, তালব্য স, মূর্ধন্য স আর একটা হচ্ছে দন্ত স। এই তিনটা স এর ব্যবহার একই না, সরি, মানে তিনটা স এর উচ্চারণ প্রায় একই। সো এজন্য খেয়াল করে দেখেন, এজন্য আমাদের যেই নত্ব সত্য বিধান যেটা রয়েছে, নত্ব বিধান বাংলাতে দুটো ন রয়েছে, মূর্ধন্য ন দন্ত ন, সত্য বিধান তালব্য স দন্ত স মূর্ধন্য স। এখন এই যে নত্ব সত্য বিধান অর্থাৎ দুটো নয়ের ব্যবহারের বিধান আর তিনটা শয়ের ব্যবহারের বিধান, দুটো নয়ের ব্যবহারের বিধান নত্ব বিধান, আর আমরা দেখি যে তিনটা শয়ের ব্যবহারের বিধান সত্য বিধান। এইবার আমরা একটু খেয়াল করে দেখি, এই যে আমাদের যে নত্ব সত্য বিধানের যে ব্যাপারটা, কেবল তৎসম শব্দের বানানে আমরা মূর্ধন্য ব্যবহার করব, আর অতৎসম শব্দের বানানে আমরা দন্ত ন ব্যবহার করব। এখন তৎসম শব্দের বানানে আমরা কি করব, মূর্ধন্য ন, আর তৎসম শব্দের বানানে মূর্ধন্য স, আর অতৎসম শব্দের বানানে দন্ত স। তাহলে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন, তৎসম শব্দের বানানে মূর্ধন্য স, আর অতৎসম শব্দের বানানে দন্ত ন, আর অতৎসম শব্দের বানানে দন্ত স। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে মূর্ধন্য ন, আর খেয়াল করে দেখেন এই যে মূর্ধন্য ন আছে, এই মূর্ধন্য ন তার ডার্লিং হচ্ছে মূর্ধন্য স। অর্থাৎ মূর্ধন্য ন যেখানে বসে, মূর্ধন্য স একই নিয়মে বসে, মূর্ধন্য ন যেই নিয়মে প্রযোজ্য, মূর্ধন্য স একই নিয়মে প্রযোজ্য। তাহলে মূর্ধন্য নয় ডার্লিংকে মূর্ধন্য স। যদি দেখেন কোন শব্দের বানানে মূর্ধন্য বসছে, পরে যদি কোনো স বসে, তাহলে সেটা 100% মূর্ধন্য স। যদি কোনো শব্দের বানানে আগে মূর্ধন্য স বসে, তাহলে পরে 100% এটা হচ্ছে দন্ত স। ঠিক আছে, দন্ত ন। তাহলে দন্ত নয় ডার্লিংকে বলেন তো, এর ডার্লিং হচ্ছে দন্ত স। এইটা যেখানে যাবে মূর্ধন্য ন যেই নিয়মে বসবে, ওই একই নিয়মে মূর্ধন্য স খাটবে, কারণ সে তো তার ডার্লিংকে ছাড়া কিছু বুঝে না। মানে ব্যাপারটা অনেকটা এমন যে এক নারীতে আসক্ত, এই মূর্ধন্য ন সে মূর্ধন্য স ছাড়া কিছুই বুঝে না, আর দন্ত ন সে দন্ত সকে ছাড়া সে কিছুই বুঝে না। এটা দুজন কাপল, জোড়ায়, বুঝতে পারতেছেন? এটা দুজন কি জোড়ায়। এইবার দেখেন তো, খেয়াল করে দেখেন আমরা এখন যে নিয়মটা পড়বো সেটা হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি যে ক্রিয়াপদ যেগুলো রয়েছে, এই ক্রিয়াপদ মানে যে পদ দ্বারা কোনো কিছু করা বুঝায়, ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের বানানে সবসময় দন্ত ন। আচ্ছা বলেন তো, ক্রিয়াপদের বানানে যদি দন্ত ন হয়, তাহলে ক্রিয়াপদের বানানে যদি স বসানোর দরকার হয়, বলেন সেটা কোন স হবে? বলেন তো সেটা কোন স হবে? সেটা অবশ্যই সেটা কি হবে? দন্ত স হবে। কেন দন্ত স হবে বলেন তো? কারণ মূর্ধন্য ন যেখানে, দন্ত স হবে, কারণ এখানে ক্রিয়াপদের বানানে বসেছে দন্ত ন। তাহলে দন্ত ন বসলে সে তো তার ডার্লিং কে টেনে নিয়ে যাবে, আর তার ডার্লিং হচ্ছে দন্ত স। ব্যাপারটা খুব সিম্পল। এইবার আসলে আমরা একটু দেখি, যেমন আমি লিখলাম করেন, এটা একটা ক্রিয়াপদ, এখানে 100% দন্ত ন বসবে। আমি যদি বলি ধরেন, এখানে 100% দন্ত ন বসবে। আমি যদি বলি মারেন, এখানে কি বসবে? দন্ত ন বসবে, কারণ এগুলো ক্রিয়াপদ। এখন তুচ্ছার্থে ক্রিয়াপদের বানানে দন্ত স বসাবো। যেমন দেখেন করিস, এখানে এটা শুদ্ধ করিস। আমি যদি বলি মারিস, আমি যদি বলি ধরিস, ঠিক আছে, আমি যদি বলি ধরিস, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই ক্রিয়াপদগুলোর বানান। তাহলে দেখেন এই বানানগুলোতে খেয়াল করে দেখেন, এই বানানগুলোতে এই যে বানানগুলো আছে এগুলো ক্রিয়াপদ, এই জন্য দন্ত ন। আর ক্রিয়াপদের বানানে যদি স বসে, তাহলে সেটা দন্ত স। আচ্ছা এখন বলেন, আমি যদি বলি করিস, তাহলে করিস বানানে কি মূর্ধন্য স কখনো হবে? নেভার, কারণ যে ক্রিয়াপদ বুঝাচ্ছে। কারণ এটা কি বুঝাচ্ছে? ক্রিয়াপদ বুঝাচ্ছে। ওকে, কারণ এটা ক্রিয়াপদ বুঝাচ্ছে, তার মানে এটা ভুল। তাহলে করিস বানান এটা কি হবে বলেন? এটা হবে অবশ্যই এটা হবে আমাদের দন্ত স। ওকে, সো আজকে উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে, এখন পর্যন্ত 268 দেখা যাচ্ছে। বললাম না, আস্তে আস্তে কমে, স্টুডেন্ট কমবে, এটাই স্বাভাবিক, এবং একটা সার্টেন পয়েন্টে গিয়ে থেমে যাবে, এরপর আর কমবে না। সো আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা জুমে ট্রাই করবো, যেহেতু আমাদের স্টুডেন্ট কম, 300 কম অলরেডি। ঠিক আছে, সো যদি না হয় তাহলে আমরা আরো একটা ক্লাস হয়তো লাইভে নিব, এরপর আমরা আস্তে আস্তে জুমে চলে যাব। তো এই নিয়মটা আমাকে বলেন, বুঝতে পেরেছেন কিনা যে ক্রিয়াপদের বানানে দন্ত ন, ক্রিয়াপদের বানানে দন্ত স? বলেন ক্লিয়ার কিনা?
বলেন তো ক্লিয়ার কিনা? ক্রিয়াপদের বানানে দন্ত ন, ক্রিয়াপদের বানানে দন্ত স, এই নিয়মটা ক্লিয়ার কিনা বলেন? ওকে, গুড, ভেরি গুড। ওকে ওকে, এবার আসেন দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগ দেন। ওকে, এইবার দেখেন তো আমরা লিখলাম বিদেশি শব্দের বানান। বিদেশি শব্দের বানানে সবসময় দন্তন বসে। কি বসে? সবসময় দন্তন বসে। বলেন কি বসে? বিদেশি শব্দের বানানে সবসময় দন্তস বসে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন বিদেশি শব্দের বানানে যদি স বসানোর দরকার হয় তাহলে সেটা কোন স বসবে? বিদেশি শব্দের বানানে যদি স বসানোর দরকার হয় তাহলে বলেন সেটা কোন স বসবে? বিদেশি শব্দের বানানে দন্তন বসে, তাহলে বিদেশি শব্দের বানানে স বসলে কি বসবে? ওই যে দন্তন। দন্তন ডার্লিং কে? দন্তস। তাহলে আগের মতো বিদেশি শব্দের বানানে কে বসবে? দন্তস বসবে। যেমন আসেন, আমি যদি বলি স্টোর, দেখেন স্টোর। ওকে, আমি যদি বলি স্টেশন, স্টেশন। আমি যদি বলি মাস্টার, এগুলোতে কি বসবে? এগুলোতে দন্তস বসবে, মাস্টার। ওকে, এগুলোতে দন্তস বসবে। হ্যাঁ, এরকম আরো হতে পারে, যেমন আমি যদি বলি যে স্টুডিও, স্টুডিও। ওকে, স্টুডিও শুদ্ধ বানান এটা, অন্তস্থ ওকার ও। ওকে, সেগুলোতে কি বসবে? এগুলোতে চিন্তা ছাড়া এগুলোতে দন্তস বসবে। এবার আসেন বিদেশি শব্দের বানানে দন্তন বসে, যেমন আমি যদি বলি কর্নেল, এটা বিদেশি শব্দ, ঠিক আছে। পরগনা, এটা বিদেশি শব্দ, ফার্সি শব্দ। ওকে, কেরানি, এটা বিদেশি শব্দ, কেরানি, ঠিক আছে। এরকম আরো হতে পারে কি, ধরেন এরকম আরো হতে পারে, ধরেন আপনার আমি লিখলাম যে গভর্নর, তাহলে গভর্নর এটা কি শব্দ? বিদেশি শব্দ, তার মানে এখানে কি বসবে? এখানে দন্তন বসবে। আচ্ছা, আমি যদি বলি হর্ন, তাহলে এখানে কি বসবে? দন্তন বসবে। যদি বলি প্যান্ট, এটা বিদেশি শব্দ, তার মানে এখানে কি বসবে? দন্তন বসবে। তাহলে বিদেশি শব্দের বানানে দন্তন বসে, বিদেশি শব্দের বানানে দন্তস বসে। বলেন এই নিয়মটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আজ 3টা ক্লাস তো শেষ, 3টা ক্লাসের রুটিনও দিয়ে দিয়েছি। আবার এরকম আমি আবার আপনাদেরকে ক্লাসের রুটিন দিয়ে দিব। সো এত চিন্তা করার কিছু নাই, আপনাদেরকে ক্লাসের রুটিন শেষ হওয়া মাত্রই একই পোস্টে রুটিন পেয়ে যাবেন। মানে গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকলে পিন পয়েন্টে দেখবেন, রুটিন যখন দেখার দরকার হবে পিন পয়েন্টে দেখবেন। ওই একই পোস্ট আমি এডিট করে আবার নতুন রুটিন দিয়ে দিব। ওকে, তো এটা পিন পয়েন্টে থেকে যাবে। সো মানে পিন পোস্ট যেটা আমরা বলি, ওই পিন পোস্টে এটা থেকে যাবে। ওকে, শেষ, সবাই ক্লিয়ার? গুড, ভেরি গুড। এবার আসেন দেখেন, ট, ঠ, ড, ধ, মূর্ধন্য ণ, এই বর্ণগুলোকে বলা হয় টবর্গীয় বর্ণ। যদি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন যদি কখনো ন বসে, আবার বলছি, টবর্গীয় বর্ণের সাথে যদি যুক্ত ব্যঞ্জন কোনো ন বসে তাহলে 100% সেটা বর্গের শেষ বর্ণ অর্থাৎ মূর্ধন্য ণ বসবে। এখন মাই কোশ্চেন ইজ, টবর্গীয় বর্ণের সাথে যদি যুক্ত ব্যঞ্জনে কোনো স বসার প্রয়োজন বোধ করে, যদি কোনো স বসার প্রয়োজন বোধ করে তাহলে আমরা কোন স বসাবো? অবশ্যই আমরা দন্তন বসছে, তার মানে খেয়াল করে দেখেন, তার মানে এখানে বসাবো মূর্ধন্য ষ। দেখেন, টবর্গীয় বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে যদি কখনো ন বসানোর প্রয়োজন বোধ করি, যদি কখনো বিদেশি শব্দ কোনগুলো? বিদেশি শব্দ তো চেনাই যায়, প্যান্ট, লিপস্টিক, স্টোর, এগুলো বিদেশি শব্দ। এগুলোর জন্য কি আবার আলাদা করে কিছু করার দরকার আছে? আচ্ছা আচ্ছা, প্লিজ বলেন, হর্ন বানানটা দন্ত ন? অবশ্যই দন্ত ন, এটা প্রচলিত সব জায়গাতে মূর্ধন্য ণ দেওয়া থাকে, এটা বিদেশি শব্দ। তাহলে দেখেন, টবর্গীয় বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে যদি মূর্ধন্য ণ বসে, তাহলে যুক্ত ব্যঞ্জনে কখনো স বসার দরকার হলে সেটা কি? সেটা দন্ত মূর্ধন্য ষ বসবে। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি। দেখেন, আমি লিখলাম কণ্ঠ। আচ্ছা দেখেন তো, কণ্ঠ এখানে ঠ এর সাথে বসছে না? ঠ, তাহলে ঠ এর সাথে যদি যুক্ত হয় তাহলে এটা কি? এটা হচ্ছে মূর্ধন্য ণ। ঠ এর সাথে যুক্ত হলে এটা কি? এটা অবশ্যই হবে, অবশ্যই এটা হবে মূর্ধন্য ণ। আচ্ছা, আমি যদি বলি কণ্টক, তাহলে দেখেন কণ্টক, এখন যদি এই যে নটা বসছে, এই নটা কি? এটা অবশ্যই মূর্ধন্য ণ। এখন দেখেন কণ্টক বানান আমি যদি এইভাবে লিখি, কণ্টক, এটা সঠিক। তারপর আমি লিখলাম কণ্টক। এখন দেখেন, খুব মনোযোগ দেন, কণ্টক বানান ধরেন আমি দুইভাবে লিখলাম, একটা কণ্টক, ঠিক আছে, আরেকটা আমি লিখলাম কণ্টক। এখন বলেন তো কোনটা সঠিক হবে? অবশ্যই এটা ভুল, কারণ এখানে যে পূর্ণমাত্রা দন্ত না, আর এখানে অর্ধমাত্রা মানে মূর্ধন্য ণ, তার মানে এটা সঠিক। তো এইভাবে হবে। যেমন আমি যদি বলি ভণ্ড, তাহলে ভণ্ড, এখানে খেয়াল করে দেখেন, ভণ্ড এটা অবশ্যই মূর্ধন্য ণ হবে। আচ্ছা, এবার আসেন স যদি বসে, যেমন আসেন আমি যদি বলি কষ্ট, তাহলে দেখেন এখানে ট এর সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা মূর্ধন্য ষ। এখন কেউ যদি এভাবে লিখে কষ্ট, তাহলে সেটা অবশ্যই কি হবে? সেটা ভুল হবে, ঠিক আছে। এরকম আরো কি হতে পারে? এরকম আরো হতে পারে শ্রেষ্ঠ, তাহলে দেখেন এখানে কি হয়েছে? ঠ এর সাথে বসছে, শ্রেষ্ঠতে কি হয়েছে? ঠ এর সাথে বসেছে। ওকে, এরকম আরো হতে পারে কি? দৃষ্টি, তাহলে দেখেন তো এখানে কি? ট এর সাথে বসছে, এই জন্য এটা মূর্ধন্য ষ বসছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হচ্ছে এই। আচ্ছা, এরকম আরো হতে পারে কি? নষ্ট, তাহলে দেখেন ট এর সাথে বসছে, এই জন্য এখানে মূর্ধন্য ষ বসছে। তাহলে এই নিয়মটা হচ্ছে কি? টবর্গীয় বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে ন বসানোর দরকার হলে সেটা মূর্ধন্য ণ, স বসানোর দরকার হলে সেটা দন্ত স। বলেন তো ক্লিয়ার কিনা? বলেন, দ্রুত বলেন যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা এভরিওয়ান?
স্যার স্টেশনে তো তালেব বেশ আছে। আচ্ছা, স্টেশন বানানে তালেব বেশ নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই। কোথাও দেখবেন যে স্টেশন বানানে তালেব বেশ জায়গায় দন্তস দিছে। সত্যবিধান আমরা শুধু তালেব দন্তস আর মূর্ধন্যসের ব্যবহার শিখবো। তালেব বেশ ব্যবহারের বিধান নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের ঝামেলা হয় স্টেশন বানানে কেউ মূর্ধন্যস দেয়, কেউ দন্তস দেয়। ওদের ঝামেলা হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। যুক্ত ব্যঞ্জনের ব্যাপারটা আবার বলেন। যুক্ত ব্যঞ্জন বলতে এই যে দেখেন এগুলো সবগুলো যুক্ত হবে। যদি এই বর্ণগুলোর সাথে যুক্ত হয় তাহলে হয় মূর্ধন্য, না হলে মূর্ধন্যস। যেমন দেখেন এখানে যুক্ত বর্ণ, এখানে যুক্ত বর্ণ, এখানে যুক্ত বর্ণ, এখানে যুক্ত বর্ণ, মানে একটা আরেকটার সাথে লেগে যায়। ঠিক আছে, আবার বলছি টবর্গীয় বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য এবং মূর্ধন্যস বসে। এইবার আসেন টবর্গীয় গেলে, এবার টবর্গীয় দেখেন ত, থ, দ, ধ, দন্ত ন। আচ্ছা দেখেন তো ওখানে বর্গের শেষ বর্ণ ছিল কি মূর্ধন্য ন, এই জন্য মূর্ধন্য বসে। এখানে বর্গের শেষ বর্ণ কি দন্ত ন, তাহলে এই বর্ণগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে সবসময় কে বসবে? দন্ত ন বসবে। কে বসবে? দন্ত ন। আচ্ছা যদি দন্ত ন বসে তাহলে স হিসাবে কোন স বসবে? অবশ্যই অবশ্যই কোন স? দন্ত স, কারণ এরা তো কাপল। আচ্ছা এইবার দেখেন একটু ভালো করে খেয়াল করেন। ধরেন আমি লিখলাম, একটু ভালো করে বুঝেন, বুঝলে এই জিনিসগুলো একদম পকপকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসেন, ধরেন আমি লিখলাম অন্ত। তাহলে অন্ত এখানে তয়ের সাথে যুক্ত হয়েছে, এজন্য এটা দন্ত ন। এখানে কিন্তু মূর্ধন্য ন দেওয়া যাবে না। দেখেন আমি লিখলাম, খুব ভালো করে খেয়াল করেন, আমি লিখলাম শান্ত। তাহলে দেখেন তয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা মূর্ধন্য ন হবে না, এটা কি হবে? এটা হবে দন্ত ন। দেখেন আমি লিখলাম গ্রন্থ। তাহলে এখানে দেখেন থয়ের সাথে যুক্ত হয়েছে, এই যে থ, থয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা কি হবে? দন্ত ন হবে। আমি লিখলাম দ্বন্দ্ব। তাহলে দেখেন এখানে দয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা কি হবে? এটা অবশ্যই দন্ত ন হবে। আচ্ছা এখন যদি স বসানোর দরকার হয় তাহলে সেটা কোন স হবে? দন্ত স হবে। যেমন আসেন আমি লিখলাম নিস্তার। তাহলে দেখেন এখানে দন্ত স বসাবো, কারণ এই যে ত, তয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে কোন স? দন্ত স। দেখেন আমি যদি বলি বিস্তার, তাহলে দেখেন তো তয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা কোন স? তার মানে এটা দন্ত স। দেখেন আমি যদি বলি পরিস্থিতি, তাহলে দেখেন পরিস্থিতি, এখানে কিন্তু থয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে থয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা কোন স? এটা দন্ত স। বলেন তো এই নিয়মটা ক্লিয়ার কিনা? আচ্ছা একজন বলছে ঠান্ডা বানানে কি দন্ত নয়ের ব্যবহার? দেখি বইয়ে। ঠান্ডা বানান এটা হিন্দি শব্দ, এই জন্য বিদেশি শব্দ হওয়ার কারণে ঠান্ডা বানানে আবার দন্ত ন হবে, মনে রাখবেন ঠান্ডা বানানে দন্ত ন। আচ্ছা বলেন ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত বলেন যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। আচ্ছা ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড, ক্লিয়ার, গুড, ভেরি গুড, ক্লিয়ার। ওকে এবার আসেন, এবার আসেন আমরা একটু দেখি, আমরা একটু আলোচনা করি। মনে রাখবেন এখানে আমরা কয়েকটা বর্ণ লিখলাম। আমি লিখলাম র, আমি লিখলাম রেফ, আমি লিখলাম রফালা, আমি লিখলাম ক্ষীয়, লিখলাম মূর্ধন্য স। খুব ভালো করে বুঝেন। আমি লিখলাম রি, লিখলাম রিকার, রি, রি, এরপর লিখলাম কি রিকার, রি, এরপর লিখলাম রিকার। ওকে, তো এই বর্ণগুলো এখানে খেয়াল করে দেখেন, এই যে বর্ণগুলো লিখছি, কি লিখছি? র, রফালা, রেফ, আর হচ্ছে র, রেফ, রফালা, ক্ষীয়, মূর্ধন্য স। তারপর হচ্ছে কি রি, রিকার, তারপর কি বলেন? রি, রিকার। আচ্ছা এখন দেখেন এই বর্ণগুলো লিখলাম। এবার আসেন এই পাশে আমরা আরো কিছু বর্ণ লিখি, এই পাশে আমরা আরো কিছু বর্ণ লিখি। এই পাশে আমরা লিখলাম ক বর্গের বর্ণ, ক, খ, গ, ঘ, উ। তারপর আসেন লিখি প বর্গের বর্ণ, প, ফ, ব, ভ, ম। এরপর লিখেন হ, অন্তস্থ অ, অন্তস্থ ঝ, অনুস্বার। এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো, এই বক্সের বর্ণগুলো, এগুলোকে আমরা বলবো এগুলো হচ্ছে আমাদের চুম্বক। এই বর্ণগুলো কি? এগুলো হচ্ছে চুম্বক। ওকে, এই যে বর্ণগুলো, এই বর্ণগুলোকে আমরা বলবো লোহা। আচ্ছা ভাইয়া এই বক্সের বর্ণ আর এই বক্সের বর্ণ ছাড়া তো পৃথিবীতে হাজার হাজার বর্ণ আছে, তাহলে ভাই ওই বর্ণগুলো কি? ওই বর্ণগুলো হচ্ছে কাঠ, বাদ বাকি সব বর্ণগুলো কাঠ। তাহলে দেখেন তো এখন আমি যদি বলি আচ্ছা তালেব বেশ এটা কি বর্ণ? এটা কি লোহা? খুব ভালো করে বুঝেন। আমি বললাম আচ্ছা তালেব বেশ এটা কি লোহা, এটা কি চুম্বক, নাকি এটা কাঠ? তাহলে দেখেন তালেব বেশ এখানে নাই, তালেব বেশ এখানে নাই, তার মানে তালেব বেশ 100% কি? কাঠ ধরলাম। এখন ভাইয়া কাঠ কি সেটা আমরা পরে বুঝবো, কাঠ কি সেটা আমরা পরে বুঝবো, আগে এইটা খেয়াল করেন। এবার দেখেন খুব মনোযোগ দেন, আমাদের সূত্র হচ্ছে আকর্ষণ যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ন বসাবো। কি বসাবো? মূর্ধন্য ন। সর্বোচ্চ মনোযোগ দেন, নাহলে বলবেন ভাইয়া বুঝি নাই। ভাইয়া ঠান্ডা বানানো দন্ত ন কেন? একটু আগে নিয়ম পড়ছি যে বিদেশি শব্দের বানানো দন্ত ন হয়, ঠান্ডা বিদেশি শব্দ, তাই এখানে দন্ত ন হবে। আচ্ছা এবার দেখেন আকর্ষণ করলে মূর্ধন্য ন, আর আকর্ষণ যদি না করে তাহলে সেক্ষেত্রে আমরা দন্ত ন বসাবো। আকর্ষণ করলে মূর্ধন্য ন, আকর্ষণ না করলে দন্ত ন। আকর্ষণ করলে মূর্ধন্য ন, আকর্ষণ করলে হয়ের পর কি? হয়ের পর অন্তস্থ ঝ, অন্তস্থ অ, অনুস্বার। ঠিক আছে,
তাহলে আকর্ষণ করলে মূর্ধন্য ন, আকর্ষণ করছে না দন্ত ন। এবার দেখেন আমি দুইটা শব্দ লিখি, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। নাম্বার 1 একটা হচ্ছে আমি লিখলাম পরায়ণ, নাম্বার 2 আরেকটা আমি লিখলাম পলায়ন। এখন ধরেন আমি জানি না যে এই দুটো শব্দে কোনটা লোহা কোনটা কাঠ কোনটা কি, আমি জানি না, মানে কোনটা মূর্ধন্য বসবে, এই দুটো শব্দে কোথায় মূর্ধন্য বসবে নাকি দন্তন্য বসবে এটা আমি জানি না। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যে নটা আমি বসাইছি ওই নয়ের আগের বর্ণটা, আগের দুইটা বর্ণ আমাকে হিসাব করতে হবে। তাহলে দেখেন নয়ের আগের বর্ণগুলো কি, অন্তস্থ অ, বলেন তো এটা লোহা না কাঠ, বলেন আপনারা বলেন। অন্তস্থ অ এটা কি লোহা না কাঠ নাকি চুম্বক, বলেন। অন্তস্থ অ, অন্তস্থ অ, বলেন। অন্তস্থ অ এটা কি লোহা, এটা কি কাঠ, এটা কি চুম্বক, বলেন দ্রুত 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 বলেন। আচ্ছা আমরা বলছি যে কমপক্ষে দুইটা বর্ণ কাউন্ট করব। তাহলে এই নয়ের আগে এখানে র, বলেন তো রটা কি। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন রটা কি লোহা, রটা কি চুম্বক, বলেন। রটা অবশ্যই কি, রটা চুম্বক, এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখানে প্রথম বর্ণটা কি বলেন তো, চুম্বক। প্রথম বর্ণটা কি, চুম্বক মানে র। দেখেন প্রথম বর্ণটা কি, র। র কি, র হচ্ছে চুম্বক। পরের বর্ণটা কি, পরের বর্ণটা হচ্ছে ল, মানে অন্তস্থ। অন্তস্থ কি, অন্তস্থ হচ্ছে লোহা। এবার বলেন তো চুম্বক প্লাস লোহা কি আকর্ষণ করে, বলেন। চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে কি আকর্ষণ করে, বলেন। চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে কি আকর্ষণ করে, অবশ্যই করে। ধরেন এটা একটা লোহা, এটা একটা চুম্বক, এখন রাখলেন, একজন আরেকজনের বুকে টান দিয়ে নিয়ে নিবে, এটা হচ্ছে আকর্ষণ। তাহলে আকর্ষণ করে, তাহলে ভাইয়া যদি আকর্ষণ করে তাহলে আমাদের সূত্র অনুযায়ী আকর্ষণ করলে কি বসে, মূর্ধন্য বসে। এখন পরায়ণ বানানে আমি তো পূর্ণ মাত্রা দিছি দন্তন্য, তার মানে এটা ভুল, তার মানে এটা ভুল। তাহলে পরায়ণ বানানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই মূর্ধন্যটা যে আছে, মূর্ধন্য না বসে পরায়ণ বানানে আমাদেরকে, সরি দন্তন্য না বসে আমাদেরকে এই মূর্ধন্যটাকে বসিয়ে দিতে হবে। তাহলে পরে পরায়ণ বানানটা শুদ্ধ, তাহলে পরে কি পরায়ণ বানানটা শুদ্ধ। এবার দেখেন পলায়নের কেসটা খেয়াল করেন। পলায়নে দেখেন অন্তস্থটা কি, আগের মতো লোহা। এরপর দেখেন লটা কি, আচ্ছা দেখেন তো লটা কি এখানে আছে না, এই বক্সে আছে না, তার মানে লটা এই বক্সেও নাই এই বক্সেও নাই, তার মানে লটা কি কাঠ। আমরা বলছি বাদ বাকি সব বর্ণ কাঠ। তাহলে দেখেন কাঠ। এবার দেখেন কাঠ আর লোহা কি আকর্ষণ করে, ধরেন এটা একটা কাঠ এটা একটা লোহা, একজন আরেকজনের বুকে টাইনে নিব, জীবনেও নিব না, জীবনেও নিব না। তাহলে আকর্ষণ করে না, তাহলে আকর্ষণ যদি না করে তাহলে কি বসাবো, দন্তন। আকর্ষণ না করলে কি বসাবো, দন্তন। তাহলে আকর্ষণ না করলে আপনি যদি দন্তন বসান তাহলে আকর্ষণ করে না দন্তন, তার মানে এটা ঠিক আছে। এখানে আমি দন্তন লিখছি, এটা ঠিক আছে। এইবার বলেন তো এই দুটো উদাহরণ ক্লিয়ার কিনা, একদম। পরায়ণ মূর্ধন্য ন, পলায়ন দন্তন, কিন্তু দেখে অনেকটা একই রকম মনে হয়, ঠিক আছে। লোহা এবং চুম্বকটা কি একটু বুঝিয়ে বলেন। লোহা এবং চুম্বক, এটা লোহা এটা চুম্বক, এই বর্ণগুলোকে ধরবো চুম্বক, এই বর্ণগুলোকে ধরবো লোহা, বলেন ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত বলেন বলেন। ওকে 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 একদম ক্লিয়ার, গুড, ভেরি গুড। ওকে ওকে কাঠ বুঝি নাই, কাঠ বুঝি নাই মানে কাঠ হচ্ছে চুম্বক আর লোহার বাইরে, এটা একদম প্রথমেই বুঝেছি। ক্লাসে মনোযোগী না থাকলে এটা মানে এটা সবাই বুঝবে, কিন্তু আপনারা ক্লাসে মনোযোগী না এই জন্য বুঝবেন না। মানে এই প্রশ্নটা আমি প্রথমেই বলছি যে তালব্য কি, এটা কাঠ। সো এই প্রশ্নটা আবার করা এটা মানে মানে বুঝি নাই বলা তখন 100% নিশ্চিত যে তখন আপনার মনোযোগ ছিল না, আপনার ক্লাসে ছিলেন হয়তো কিন্তু আপনার মনোযোগ ছিল না। আচ্ছা আসেন এইবার আমরা একটু দেখি, আমাদের যে টেকনিক, এই টেকনিক অবলম্বন করে আমরা একটু ব্যাপারটা একটু ভালো করে বুঝি। ওকে এবার আসেন লিখেন। এবার দেখেন আমি লিখলাম নারায়ণ, এবার আমি সব জায়গাতে দন্তন্য দিচ্ছি, আপনি একটু ট্রাই করে দেখেন। নারায়ণ, আমি লিখলাম উত্তরায়ণ, উত্তরায়ণ। ওকে আমি লিখলাম হ্যাঁ 1 2 3, আমি লিখলাম কর্তন। ওকে 4 আমি লিখলাম যে বাতায়ন। ওকে এবার আসেন এই চারটা আপনারা একটু সলভ করেন, চারটা আপনারা সলভ করেন, চারটা জাস্ট আপনারা সলভ করেন। ওকে দ্রুত দ্রুত সলভ করেন। একজন বলছে ভাইয়া পরাণটা কি, পরাণটাতে আসতেছি ভাইয়া, এত সবকিছু পড়ানো হবে। রামায়ণটা কিভাবে হলো, রাম আয়ন প্রত্যয় যুক্ত শব্দের সাথে যদি র রেফ এইসব বর্ণগুলো যদি যুক্ত হয় ক্ষীয়, তাহলে সেগুলোতে মূর্ধন্য হয়। ওকে রামায়ণ এই নিয়মের সাথে এভাবে মিলে না, আরো দু একটা শব্দ আছে এটা ডিরেক্টলি এটা এখানে মিলবে না, বলেন কি হবে। ওকে গুড, আসেন আমরা নারায়ণটা একটু সলভ করি। দেখেন নারায়ণটাতে দেখেন অন্তস্থ অ, এটা কি, এটা হচ্ছে আমাদের চুম্বক। অন্তস্থটা কি বলেন, অন্তস্থটা হচ্ছে চুম্বক। ওকে ফাইন, তাহলে চুম্বক। রটা কি
সরি অন্তঃস্থটা হচ্ছে লোহা, দুঃখিত, অন্তঃস্থটা কি, অন্তঃস্থটা হচ্ছে লোহা, তাহলে এখানে লিখলাম লোহা। রটা কি, রটা হচ্ছে চুম্বক, রটা কি, রটা হচ্ছে চুম্বক, তাহলে অন্তঃস্থ লোহা, রটা চুম্বক, অন্তঃস্থ লোহা, রটা চুম্বক, তাহলে লোহা প্লাস চুম্বক আকর্ষণ করে, লোহা প্লাস চুম্বক আকর্ষণ করে, তাহলে এখানে মূর্ধন্য ন, মানে এটা ভুল দিছি, আমি দিছি দন্তন। উত্তরায়ণ আগের মতো, অন্তঃস্থ কি লোহা, র কি চুম্বক, তাহলে লোহা চুম্বক পরস্পর একজন আরেকজনকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করলে এখানেও কি হবে, মূর্ধন্য হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা শেষ। 3 নাম্বারটা আমরা একটু দেখি। রেফটা কি, রেফটা চুম্বক, তটা কি, তটা হচ্ছে কাঠ। দেখেন ত কিন্তু এই বক্সে নাই, ত কিন্তু এই বক্সেও নাই, তার মানে ত এখানে নাই, ত এখানেও নাই, সো তার মানে হচ্ছে এইটা যে ত কাঠ, তাহলে এইটা চুম্বক আর কাঠ। এখন চুম্বক আর কাঠকে আকর্ষণ করে, চুম্বক আর কাঠ কখনোই নিজেকে একজন আরেকজনকে আকর্ষণ করে না, তার মানে চুম্বক আর কাঠ যেহেতু আকর্ষণ করে তার মানে এটা ঠিক আছে, এখানে দন্তন হবে। এখন আমরা যেটা মনে করি, আমরা কি করি জানেন, আমরা মনে করি যে ভাইয়া, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ভাইয়া রেফ থাকলেই সেটা মনে হয় মূর্ধন্য বসবে, মানে রেফ থাকলে আমরা মনে করি যে মূর্ধন্য বসবে। এরকম কোন নিয়ম তো নাই বাবা যে রেফ থাকলেই তুমি মূর্ধন্য বসাবা, এরকম কোন নিয়ম নাই। মানে রেফ দেখছে মূর্ধন্য, রেফ দেখছে মূর্ধন্য, ব্যাপারটা ওই যে অনেকটা খাস কাটা কুমিরের গল্পের মতো। খাস কাটা কুমিরের গল্প, ওই যে এক ছেলে ওরে যাই লিখতে বলে ও ডিরেক্টলি চলে আসে কুমিরের কাছে। কি কোথায় চলে আসে, কুমিরের কাছে। বাচ্চারা ওরা বলছে যে তুমি নদীর উপরে রচনা লিখো, তো কি করছে, ও লিখতেছে যে বাংলাদেশে 70% পানি, বাংলাদেশের নদীর, এই জন্য নদীর গুরুত্ব অপরিসীম, নদীর পানির কারণে, হ্যাঁ নদীতে, নদীর উপকারিতা লেখে যে নদীতে জেলেরা বাস করে, হ্যাঁ সেখান থেকে তারা মাছ ধরে, মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। এরপর বলছে যে কিন্তু নদীতে মাঝে মধ্যে কুমির থাকে, মানে নদীর ভিতরে, নদীর রচনার ভিতরে কুমির ঢুকে দিছে। এরপর ওরা বলছে যে তুমি পাটের উপর রচনা লিখো, তো কি করছে, লিখছে পাট বাংলাদেশের অর্থকারী ফসল, প্রধান অর্থকারী ফসল, পাটকে বলা হয়ে থাকে সোনালী আঁশ। হ্যাঁ পাট সাধারণত আমরা ধান খেতে বা পাটের জন্য নির্দিষ্ট একটা খেতে আমরা পাট ফলন করে থাকি, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, পাট সব জায়গায় ফলন করা যাবে না, কারণ পাট সব জায়গায় ফলন করলে, পাট যদি আমরা যদি নদীর তীরে যদি ফলন করি তাহলে সেই নদীতে কুমির থাকতে পারে, সুতরাং সে সমস্ত জায়গা থেকে আমাদের কি হতে হবে, সতর্ক থাকতে হবে। চলে গেছে কোথায়, খাসকাটা কুমিরের কাছে। এরকম রেফ দেখলেই ওই যে খাসকাটা কুমিরের মতো মূর্ধন্যের কাছে চলে যাওয়া যাবে না, রেফ থাকলে দন্তন্য হতে পারে, মূর্ধন্য হতে পারে, খেয়াল রাখতে হবে, আকর্ষণ করে কিনা এইটা দেখতে হবে। ওকে, এরপর আসেন বাতায়ন। তো বাতায়নটা দেখেন এখানে অন্তঃস্থ এটা কি, এটা হচ্ছে লোহা। ওকে, তটা কি, তটা হচ্ছে কাঠ। এখন লোহা কাঠ তো একজন আরেকজনের আকর্ষণ করেই না, তার মানে কি হবে, তার মানে এখানে হবে কি, এখানে হবে আমাদের দন্তন, এখানে কি হবে, আকর্ষণ করে না, তার মানে দন্তন হবে। সো এটাও ঠিক আছে। ওকে, এটাও ঠিক আছে। ওকে গুড, ভেরি গুড। আচ্ছা গৃহায়ন কোন নিয়মে, বললাম না গৃহায়ন কোন নিয়মে, আসেন আমরা একটু দেখি গৃহায়ন কোন নিয়মে, রামায়ণ কোন নিয়মে। ওকে আসেন এবার একটু দেখি আপনাদেরকে। দেখেন রামায়ণ, গৃহায়ন, এগুলোর নিয়মগুলো আমরা একটু দেখি। মনে রাখবেন আয়ন প্রত্যয়যুক্ত শব্দগুলোর সাথে আয়ন, অর্থাৎ চুম্বক প্লাস আয়ন হলে, চুম্বকের কোন একটা বর্ণ প্লাস আয়ন হলে সেখানে মূর্ধন্য বসে। যেমন দেখেন রাম, এই রামে দেখেন চুম্বক আছে, আছে যোগ আয়ন, তাহলে রামায়ণ এখানে কি বসবে, মূর্ধন্য বসবে। যেমন দেখেন গৃহায়ন, গৃহ, এই যে গৃহ যোগ আয়ন, গৃহায়ন, তাহলে গৃহ তো দেখেন চুম্বক আছে, তার মানে এখানে মূর্ধন্য বসবে। নিয়মটা হচ্ছে এই, ঠিক আছে। শব্দের কোন দুটো অক্ষর ধরবো, যে দুটো অক্ষর ধরবেন দন্তন বা মূর্ধন্য যে জায়গাতে বসছে ওই জায়গার আগে দুটো বর্ণ দেখবেন, ওই জায়গার আগে দুটো বর্ণ দেখবেন। আচ্ছা ভাই লোহাটা আবার বলেন, এই যে লোহাটা এখানে লেখা আছে, স্ক্রিনশট দিয়ে নিন। ক খ ঘ ঘ উ, প প ভ ব ম, হ অনুস্বার, সরি হ অন্তস্থ ছ অন্তস্থ অ অনুস্বার, ঠিক আছে। অর্পণ কি হবে, অর্পণ, আচ্ছা কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কিছু কিছু শব্দের ব্যাপারে আমাদেরকে আমরা যখন পড়বো যে মূর্ধন্য মানে নিত্য মূর্ধন্যের ব্যাপারটা যখন আমরা পড়বো তখন আপনারা এগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। তবে আমাদের যে আপন বানানে মূর্ধন্য, কিন্তু একজন বলছে অর্পণ, অর্পণ অবশ্যই মূর্ধন্য হবে, কারণ অর্পণে কিন্তু আকর্ষণ করে। অর্পণ দেখেন রেপ্ট হচ্ছে চুম্বক, পট হচ্ছে লোহা, সো আকর্ষণ করতেছে। ওকে, সো কি করতেছে, আকর্ষণ করে। দুটা লোহা শব্দ একসাথে হলে তখন আকর্ষণ করবে না, এটা তো আমরা দেখলামই যে বাতায়ন, দুটা লোহা, সো আকর্ষণ করে না বাতায়ন। হ্যাঁ, এবং বাতায়ন সরি একটা কাঠ আছে, দুটা লোহা থাকলে নর্মালি একটা আরেকটাকে আকর্ষণ করবে না। লোহা প্লাস চুম্বক কি একসাথে থাকতে হবে, মানে থাকলে আকর্ষণ করবে, না থাকলে আকর্ষণ করবে না, আর থাকলে মূর্ধন্য বসবে, না থাকলে দন্তন্য বসবে, সোজা হিসাব। ওকে, এইবার আসেন লিখেন, লিখবেন যে তৎসম শব্দের বানানে সবসময় মূর্ধন্য বসে।
কিন্তু ওই তৎসম শব্দের অতৎসম রূপ যেটা, বা ওই তৎসম শব্দের তদ্ভব রূপ, ওই তৎসম শব্দের তদ্ভব রূপে সবসময় দন্ত ন বসে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি যদি বলি স্বর্ণ, স্বর্ণ এটা কিন্তু তৎসম শব্দ, স্বর্ণ, কিন্তু স্বর্ণের তদ্ভব শব্দ কি? সোনা, ঠিক আছে? তাহলে সোনা বানানো দন্ত ন। যেমন দেখেন প্রাণ, এটা কিন্তু তৎসম শব্দ, এটা কিন্তু কি শব্দ? তৎসম শব্দ। কিন্তু প্রাণ শব্দের তদ্ভব শব্দ কি? পরাণ। ওকে, সো পরাণ বানানে কিন্তু দন্ত ন। এই যে একজন বারবার বারবার প্রশ্ন করে পরাণে কি হবে, পরাণে কি হবে, পরাণে কি হবে, পরাণে এটা হবে, উত্তর নেন। ওকে, এইবার আসেন খেয়াল করেন, যেমন আমি যদি বলি বামুন, এই বামুন এখানে খেয়াল করে দেখেন এখানে দন্ত ন। কিন্তু আমি যদি বলি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ বানানে কি হবে? ব্রাহ্মণ বানানে আমাকে মূর্ধন্য ন বসাতে হবে। ব্যাপারটা হচ্ছে এই। সো এইভাবে আমাদেরকে খেয়াল করে দেখেন, ঠিক আছে? দেখেন তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে? জাস্ট শব্দ যেগুলো বসাচ্ছি ওই শব্দগুলোর কি করতে হবে? দেখতে হবে যে এগুলো আসলে তৎসম নাকি এগুলো তদ্ভব। ওকে, আসেন কান, এই কান, কান যেটা আছে কান, কর্ণ, কর্ণ এটা হচ্ছে তৎসম শব্দ, আর এই বানানটা তদ্ভব রূপ কি? কান, কান বানানে কিন্তু দন্ত ন। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া এইগুলো যে আছে এগুলো তো ভাইয়া আপনি যদি খেয়াল করেন যে ভাইয়া এই যে বর্ণগুলো যে আছে এই বর্ণগুলো, এগুলো তো ভাইয়া এগুলো যে তৎসম এটা আমি কিভাবে জানবো, আর এগুলো যে তদ্ভব এটা আমি কিভাবে জানবো? আপনি জানা লাগবে না। দেখেন এগুলো তো আকর্ষণ করে, এই যে রেফ, রেফটা চুম্বক, বটা লোহা আকর্ষণ করে, এই জন্য মূর্ধন্য ন। প্রাণ, পটা লোহা, রফলাটা চুম্বক আকর্ষণ করে। বামুন, বামুনে দন্ত ন, কিন্তু ব্রাহ্মণ, ব্রাহ্মণে দেখেন আকর্ষণ করে এই যে চুম্বক আর হচ্ছে কি চুম্বক, চুম্বক, এটা আমি উল্টা লিখেছি। কর্ণ এখানে আকর্ষণ করে রেপ, ক মানে রেপটা হচ্ছে চুম্বক, কটা হচ্ছে লোহা, আর কানে আকর্ষণ করে না। শেষ। এই নিয়মটা খুবই সিম্পল। তাহলে তদ্ভব শব্দের বানানে বসে দন্ত ন, তৎসম শব্দের বানানে বসে মূর্ধন্য ন। কি বসে? মূর্ধন্য ন। হ্যাঁ, এই যে একজন বলছে যে তৎসম তদ্ভব চিনি না। বামুনটা কি? বামুন হচ্ছে ব্রাহ্মণের তদ্ভব রূপ। ওকে ওকে, হয়েছে? ক্লিয়ার সবার? ব্যাপারটা বুঝতে পেরেছেন? বলেন এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা বলেন তো। রামায়ণে ম তো চুম্বক না, তাহলে ভাই রামায়ণে বললাম না রাম মূল শব্দের সাথে যদি চুম্বক, চুম্বকের কোন একটা বর্ণ থাকে এরপর আয়ন যুক্ত হলে সেটা মূর্ধন্য ন হয়। ওকে, হ্যাঁ বামুন তদ্ভব শব্দ, কিন্তু ব্রাহ্মণ এটা হচ্ছে তৎসম শব্দ। ওকে ওকে ভাইয়া, ক্লিয়ার? কোনো ভেজাল নাই? ওকে, পানি পানি, গুড, ভেরি গুড। বামুনটা বুঝি নাই, বামুন তদ্ভব শব্দ তাই দন্ত ন, আর এটা তৎসম শব্দ হচ্ছে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ হচ্ছে মূর্ধন্য ন। ঠিক আছে? হ্যাঁ, বামুনটা উল্টা লিখলাম, এখানে আমি উল্টা লিখলাম, ব্রাহ্মণ এখানে লিখবো আর বামুন এখানে লিখবো, উল্টা হয়েছে এই, এছাড়া আর কিছু না। আচ্ছা, সো আই হোপ সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসেন লিখেন। ওকে, লিখেন যে গণ ধাতুযুক্ত শব্দের বানানে মূর্ধন্য ন বসে। লিখেন গণ ধাতুযুক্ত শব্দের বানানে কি বসে? মূর্ধন্য ন বসে। লিখেন গণ ধাতুযুক্ত মানে যেখানে গণ আছে ওখানে মূর্ধন্য ন। যেমন আসেন গণনা, এখানে দেখেন প্রথমটা যেটা এটা কিন্তু মূর্ধন্য ন। দেখেন আমি যদি বলি গণিত, এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে, সো এটা কি হবে? এটা অবশ্যই আমাদের কি হবে? মূর্ধন্য ন হবে। ঠিক আছে? আমি যদি বলি গণ্য, তাহলে এটা কি হবে? মূর্ধন্য ন হবে। মানে গণ শব্দটা গণ ধাতুযুক্ত শব্দ। যেমন আমি যদি বলি গণনীয়, তাহলে কি হবে? গণনীয়। ওকে ওকে, আসেন এইবার আসেন গণধাতু মানে কি? গণধাতু মানে কি? ধাতু যখন পড়বো তখন বুঝবেন, আপাতত এটা মনে রাখেন কোন শব্দের ভিতরে যদি গণ যদি থাকে তাহলে সেখানে মূর্ধন্য ন বসবে। আচ্ছা, এইবার লিখেন যদি কোন শব্দের বানানে প্রথমে মূর্ধন্য ন বসে তাহলে পরে কনফার্ম দন্ত ন, তাহলে আগে মূর্ধন্য ন, আগে মূর্ধন্য ন, পরে কনফার্ম দন্ত ন। যেমন আসেন আমি লিখলাম বর্ণনা, এখন বর্ণনা এখানে দেখেন প্রথমটা মূর্ধন্য ন, এটাতে কোনো ডাউট আছে? মূর্ধন্য ন। আর এই দেখেন আমরা উচ্চারণ আমরা এগুলোর বলি মধ্যাহ্ন, কেউ কেউ বলো মধ্যাহ্ন, কেউ বলো মূর্ধন্য না, এটার উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ন। আর এইটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে মূর্ধন্য স। এটার উচ্চারণ কি? মূর্ধন্য স। এটার অনেকে বলে পেট কাটা মূর্ধন্য স। পেট কেন কাটা ভাই? পেট কাটার দরকার নাই, এটা এমনি মূর্ধন্য স। আমি নোয়াখালীতে একবার ক্লাস নিতে গেছি, এক মিনিট জিজ্ঞেস করলাম এইটা কি, ওকে হ্যাট কাটা মূর্ধন্য স, মানে পেট কাটা থেকে ও নিয়ে গেছে হ্যাট কাটা। তা আমি শুনে হাসতেছি, তো মাঝে মধ্যে আমার একটু মনে হয় মানে এই বর্ণটা দেখলে হ্যাট কাটা মূর্ধন্য স, তো এটা আসলে পেট টেট কাটা না, এটা ডিরেক্টলি মূর্ধন্য স। ওকে আচ্ছা, ওকে এবার আসেন খেয়াল করেন, এখন বর্ণনা এখানে প্রথমটা মূর্ধন্য ন, এই জন্য খেয়াল করে দেখেন প্রথম যেটা বসেছে সেটা কিন্তু দন্ত ন, মানে প্রথমটা মূর্ধন্য ন, তারপরে যেটা বসছে সেটা কিন্তু দন্ত ন বসেছে। যেমন দেখেন একটা আগে যে পড়লাম গণনা, এখানে প্রথমটা মূর্ধন্য ন, কারণ গণধাতুতে মূর্ধন্য ন হয়। এরপর দেখেন পরে যেটা বসেছি সেটা কিন্তু দন্ত ন, তাহলে গণনা এখানে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা কি? পরেরটা ঠিকই দন্ত ন। আচ্ছা, রণন প্রথমটা মূর্ধন্য ন, তার মানে কি হবে? পরেরটা অবশ্যই কি হবে বলেন? দন্ত ন হবে। পরেরটা কি হবে? পরেরটা অবশ্যই অবশ্যই দন্ত ন হবে। আমি লিখলাম চূর্ণন, তাহলে চূর্ণন প্রথমটা মূর্ধন্য ন,
পরেরটা কি হবে বলেন? পরেরটা অবশ্যই কি হবে? দন্ত ন হবে। যেমন আসলে আমি লিখলাম পানিনি, তাহলে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন। তাহলে প্রথমটা মূর্ধন্য ন হলো, পরেরটা দন্ত ন, প্রথমটা মূর্ধন্য ন হলো, পরেরটা দন্ত ন, প্রথমটা মূর্ধন্য ন হলো, পরেরটা দন্ত ন। মুখস্থ করে ফেলেন। বুঝছেন? বুঝছেন? বলেন ব্যাপারটা ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? মূর্ধন্য ন এরপর দন্ত ন, মূর্ধন্য ন এরপর দন্ত ন, প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন, প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন। বলেন বুঝছেন কিনা? দ্রুত এটা আরো একবার বলুন স্যার। যদি কোন শব্দের বানানে প্রথমে মূর্ধন্য ন বসে, যেমন বর্ণনা, এখানে প্রথমে মূর্ধন্য ন বসছে, পরে যদি আবার কোনো ন বসায় তাহলে সেটা 100% সেটা দন্ত ন। প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন। গুড, এইটাই হচ্ছে কথা। প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা গুড, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন যদি ক্লিয়ার হন, এবার আসেন যদি ক্লিয়ার হন, যদি ক্লিয়ার হন এরপর লিখেন, হ্যাঁ প্রথমটা যদি দন্ত ন হয় তাহলে পরেরটা কি হবে? প্রথমটা দন্ত ন হলো, পরেরটা দন্ত ন হতে পারে, এটা কোনো নিয়ম নাই। মানে পরেরটা দন্ত ন হতে পারে, মূর্ধন্য ন হতে পারে, হোয়াট এভার। আমি তো সেটা বলি না, আমি বলছি প্রথমটা যদি মূর্ধন্য ন হয় পরেরটা আপনি কনফার্ম সেটা হচ্ছে দন্ত ন। আচ্ছা এইবার লিখেন সমাসবদ্ধ, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে দন্ত ন বসে। লিখেন সমাসবদ্ধ শব্দে দন্ত ন বসে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সমাসবদ্ধ শব্দ কি? এইটাই তো আমি বুঝি না। হোয়াট ইজ সমাসবদ্ধ? সমাসবদ্ধ মানে কি আমি তো এটাই বুঝি না। ঠিক আছে, পানিনি অর্থ কি? একজন মনীষীর নাম পানিনি। আচ্ছা এখন সমাসবদ্ধ শব্দ এবার খাতায় লিখেন সমাসের যত উদাহরণ আছে, সমাসের যত উদাহরণ, যত উদাহরণ। সমাসবদ্ধ শব্দ মানে কি? মানে সমাসের যত উদাহরণ। তো এখন আমরা তো সমাস পড়ি নাই, আপনি তো সমাসবদ্ধ শব্দ চিনবেন না, জাস্ট আপনি নিয়মটা মনে রাখেন। নত্যবিধানে এমন একটা নিয়ম আছে, যেমন কিছু কিছু শব্দ আছে, যেমন দুর্নাম, এটা সমাসবদ্ধ শব্দ। যেমন আছেন ত্রিনয়ন, খেয়াল করেন ত্রিনয়ন, তো ত্রিনয়ন এটা সমাসবদ্ধ শব্দ। অগ্রনায়ক এটা সমাসবদ্ধ শব্দ। এই জন্য দেখেন এগুলোতে 100% দন্ত ন, এগুলোতে কি? এগুলোতে দন্ত ন। তাহলে দুর্নাম এখানে রেপ আছে, এই জন্য এটাতে ভুল করে অনেকে মূর্ধন্য ন দেয়, না এটা না। সমাস কি সেটাই আমি জানি না, সেটা আমি বুঝতে পারছি যে সমাস কি আপনি ধরেন সেটা জানেন না, বাট আপনি নিয়মটা শুধু মনে রাখেন যে সমাসবদ্ধ শব্দ মূর্ধন্য ন। যেমন দুর্নাম এটা সমাসবদ্ধ শব্দ, হওয়ার কথা ছিল কি রেপ আছে, সেই সব করলেও কিন্তু মূর্ধন্য ন বসাই দিয়ে। ওকে আচ্ছা, তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? বলেন জাস্ট এটা এতটুকু পর্যন্ত, যে এই নিয়মটা জাস্ট মুখস্থ করবেন, শেষ, আর কিছু না, এখানে আর কোনো চাপ নাই। আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, এবার আপনাদেরকে আরেকটা চমৎকার জিনিস শিখাই। সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখেন চুম্বক লোহার হিসাব মিলাইতে হইলে তো কিছু কিছু শব্দ আছে যেগুলোতে ধরেন কমপক্ষে 2টা বর্ণ লাগে। মানে চুম্বক লোহা হিসাব করতে হলে তো 9 এর আগে 2টা বর্ণ লাগে। মনে রাখবেন যদি কখনো চুম্বকের পরে যদি কোনো ন বসে, চুম্বকের পরে যদি কোনো ন বসে তাহলে সেটা 100% সেটা মূর্ধন্য ন। চুম্বকের পর যদি ন বসে তাহলে সেটা কি বলেন? সেটা অবশ্যই অবশ্যই সেটা হবে মূর্ধন্য ন। যেমন খেয়াল করে দেখেন, যেমন ধরেন আমি বললাম ক্ষণ, চুম্বক, ক্রিয় কি? চুম্বক, তার মানে পরে কি? মূর্ধন্য ন। দেখেন আমি লিখলাম রণ, তাহলে দেখেন প্রথমটা কি? প্রথমটা র, তাহলে র কি? চুম্বক, এরপর কি বসবে? মূর্ধন্য ন। যেমন দেখেন আমি লিখলাম ঋণ, ঋণ, যেমন দেখেন ঋণ। এখন ঋণ এখানে খেয়াল করে দেখেন, এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের চুম্বক, তাহলে চুম্বকের পর কি বসবে? মূর্ধন্য। মানে মনে রাখবেন যে যদি আমরা দেখি যে চুম্বক বসেছে কোন শব্দে, চুম্বকের পরে যদি কোনো ন বসে তাহলে সেটা কনফার্ম সেটা মূর্ধন্য ন। যেমন ক্ষণ, রণ, ঋণ। ব্যাপারটা কি ক্লিয়ার? ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? তো দেখেন এই যে সমাসবদ্ধ শব্দগুলো আছে এগুলোর পরে যদি কোনো ন বসে তাহলে সেটাও কি হবে? সেটা অবশ্যই মূর্ধন্য হবে। আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, দেখেন এবার খুব ভালো করে বলেন এই জিনিসটা ক্লিয়ার কিনা? মানে চুম্বকের পরে কোনো ন বসলে সেটা অবশ্যই মূর্ধন্য ন। ক্লিয়ার কিনা বলেন তো? চুম্বকের পরে ন বসলে সেটা অবশ্যই সেটা কি হবে? সেটা অবশ্যই মূর্ধন্য হবে। আচ্ছা